হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আজকে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করব আর বাসায় কি কাজ করতেছি সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি প্রথমে প্রতিদিনের মতো আজকে আমি একটু চা বানিয়ে নিলাম। আমার একটু চা খাওয়ার অভ্যাস, আমি সকালে প্রতিদিনই চা খাই। আমি আজকে দুধ চার সাথে মশলা দিয়ে দুধ চা বানাবো, এজন্য আমি দুটো এলাচ দিলাম, একটু আদা দুই টুকরো কেটে দিলাম, তারপরে আমি একটু দুধ দিয়ে দুধ চা বানাবো। মশলা ও দুধ দুটো একসাথে দিয়ে মশলা ও দুধ চা বানাবো। এখন আমার চাটা প্রায় হয়ে গেছে, আমি চিনি চা পাতা দিয়ে দিলাম। এখন আমার চাটা হয়ে গেছে, আমি ঢেলে নেব, তারপরে আমি আগে চাটা খাবো। চা খাওয়ার পরে আমি আস্তে আস্তে ঘরের মধ্যে যে কাজগুলো আছে বাসি কাজগুলো করব, রান্না বান্না করব, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার চাটা ঢেলে নিছি, এখন আমি চাটা খাবো। চা খেতে খেতে আমি এদিকে কাটাকুটাও করব। শাক যে গতকালকে শাক নিয়ে আসছিলাম, ওই শাকগুলো আজকে পরিষ্কার করে ভালোভাবে কেটে কুটে নিব, তারপরে আমি এদিকে চাও খাবো, ওদিকে শাকগুলো কাটাকুটা হয়ে যাবে আমার। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত প্রায় হয়ে আসছে, আমার শাকও কাটা শেষ। কথা বলতে বলতে আমার শাক কাটা হয়ে গেছে, চা খাওয়া হয়েছে, শাক কাটা হয়েছে। এখন আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আমি শাকগুলোকে রান্না করব। এখন আমি শাকগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব, এজন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে নিলাম, তারপরে আমি শাকগুলোকে এখানে সিদ্ধ করার জন্য চুলার মধ্যে দিয়ে দিলাম। কলমি শাক আর হেঁচি শাক দুটো একসাথে ভাজি করব, এজন্য আমি একটা আলু কুচি কুচি করে কেটে দিয়ে দিছি। আলু দিলে শাকের সাথে ভালো লাগে খেতে, তাই আমি দিয়ে দিলাম একটা আলু। এখন লবণ দিয়ে আমি এই শাকগুলোকে সিদ্ধ করব। আমার শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, একটু একটু পানি রয়ে গেছে, এজন্য আমি চুলার মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো, আর পানিটা শুকানোর জন্য চুলাটাকে একটু বাড়িয়ে দেবো। আমার শাকটা প্রায় হয়ে গেছে, আমি রসুন পেঁয়াজ এগুলো শাকের জন্য কেটে নিয়েছি, আর শাকটা আমি এখন একটা প্লেটের মধ্যে রাখছি। এখন আমি শাকটা ভাজি করব। শাক ভাজির জন্য আমি ওই কড়াইতে যে কড়াইতে সিদ্ধ করছি ওই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার চুলায় দিছি, দিয়ে এখন আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। ভালোভাবে ভাজা আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো। কুচি করে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। প্রায় পেঁয়াজ রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দেওয়ার পালা। এখন আমি শাকগুলো দিয়ে দেব, তেলটা যত কম দিতে পারেন চেষ্টা করবেন। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে একটু বেশি তেল দিয়ে ফেলেছিলাম, তারপরে আমি তেলগুলো উঠিয়ে ফেলছি। তেলটা যত কম দেওয়া যায় তত ভালো স্বাস্থ্যের জন্য, এজন্য তেলটা কম খাওয়ার চেষ্টা করবেন। এখন আমি শাকগুলো ভাজা শেষ, আমার ডেকে রেখে দেবো। আমার শাক ভাজা শেষ, ভাতও রান্না হয়ে গেছে, শাক ভাজা শেষ। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। রুই মাছের ডিম দিয়ে কিভাবে বড়া বানাতে হয়, আবার ওই বড়াগুলোকে কিভাবে বোনা করতে হয়, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিলাম এক পিস রুই মাছের ডিম। একটা রুই মাছের পেটের ভিতরে দুইটা পিস থাকে ডিম। আমি এখানে এক পিস ডিম নিয়েছি। ডিমটারে আমি ভালোভাবে আস্ত ধুয়ে ফেলছি, তারপরে ডিমটারে হাত দিয়ে ভালোভাবে রুই মাছের ডিমগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। এখন আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ মরিচ হলুদের গুঁড়া সব মেখে নেব, তারপরে ভালোভাবে মিক্স করব। এখন আমার বড়াগুলো বানানোর জন্য তৈরি হয়ে গেছে। রুই মাছের ডিমটা আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন আমার গরম হয়ে আসছে তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এখন আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব। রুই মাছের ডিমের বড়াগুলো আপনি এখন চাইলে কুরকুরে যখন ভাজা হয় তখন আপনি চাইলে এমনিতেই খেতে পারবেন, আবার বুনা করে খাওয়া যায়। বুনা করলে স্বাদটা আরও বেড়ে যায়। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। আমি আবার রসুন আর আদাগুলো একসাথে বেটে নিই, একসাথে দিয়ে দিলাম। এখন আমি লবণ পরিমাণ মতো লবণ দেব, যেহেতু বড়ার মধ্যে আগে থেকে সব মশলা দেওয়া হয়েছে এজন্য আমি বুঝে শুনে ভালোভাবে মানে অল্প অল্প করে মশলা দেব। আমি এখানে ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো, একটু টেস্টিং সল্ট দিছি, এটা মানে স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম। আমার মশলাটা এখন কষাবো ভালো করে। মশলাটা যখন কষিয়ে আসবে তখন আমি কুচি কুচি টুকরো টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেব। নতুন একটা আইটেম এটা, কখনো কি আপনারা এই মাছের ডিমের বড়া দিয়ে আম দিয়ে রান্না করে খেয়েছেন কিনা জানি না, আমাকে কমেন্টে জানাবেন কেউ যদি কখনো খেয়ে থাকেন। সাথে আমি আবার কয়েক পিস মাছও দিয়ে দিয়েছি, যাতে যারা মাছের ডিমগুলো খাবে না তারা মাছ খাবে। সবাই পছন্দ করে মাছের ডিম, তারপরেও দিয়ে দিলাম আমি কয়েক পিস মাছ। এখন আমি মাছটা
আমগুলো কষানো হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পরে এখন আমি মাছের ডিমের বড়াগুলোও দিয়ে দিব। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এগুলো মশলাগুলো মিক্স করব। মিক্স করার পরে আমি একটু ঝোল দিয়ে দেবো, মাখা মাখা ঝোল রাখবো। এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। দেখতে যত ভালো না, তার চেয়ে খেতেও অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো লাগছে। বড় থেকে ছোটো বাচ্চা পর্যন্ত সবাই পছন্দ করবে আমার এই রেসিপিটা। একদিন খেলে একদিন খেলে বুঝবেন এর স্বাদটা কতটুকু। এর মধ্যে আমাদের একজন মেহমান এসে হাজির হলো। উনি প্রতিদিন প্রায় আসে, উনি আমাদের বাসমান মেহমান। ওনার রিজিক আল্লাহ পাকে আমাদের ঘরে মাঝে মধ্যে রাখে, মাঝে মধ্যে আসে, ওনারে খেতে দিয়েছি। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কার কখন রিজিক আল্লাহ কোথায় রাখে বলা যায় না। রিজিকের জন্য কখনো চিন্তা করতে নেই। আল্লাহ পাক কখন আপনার রিজিক কোথায় যে রাখবেন আর কীভাবে আপনার রিজিক তৈরি করে দিবেন সেটা আপনি নিজেও জানবেন না। অনেক ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। এক ব্যক্তি কখনো বিশ্বাস করতো না যে একজনের রিজিক অন্যজনে খেতে পারে। তখন ওই লোকটা কী করলো, একটা বইতে পড়তেছিল যে একজনের রিজিক অন্যজন কখনো খেতে পারে না। তখন লোকটা বই পড়তে পড়তে হঠাৎ থেকে টেবিলের উপরে একটা চাল পড়ে আছে। সে ভাবলো এই চালটা যদি আমি খেয়ে নেই, এটা যদি অন্যজনের রিজিকে থাকে তাহলে সে কীভাবে খাবে, আমি এটা খেয়ে নিব। এখন ওই লোকটা কী করলো, চালটা যখন তার মুখের ভিতরে দিতে গেল তখন চালটা তার নাকের ভিতরে ঢুকে গেল। তখন ওই চালটা আর তার পেটের ভিতরে যেতে পারে না, নাকের মধ্যে আটকে যায়। তখন ওই লোকটা কী হলো, বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে গেল, বিভিন্ন জায়গায় গেল চালটা বের করার জন্য, কিন্তু পারলো না। এক কবিরাজের কাছে সে গেল। কবিরাজ তখন বলল অমুক দেশে, মানে একটা দেশের নাম বললো যে ওখানে তোমাকে যেতে হবে, ওখানে গেলে তোমার একটা কবিরাজ আছে, তোমার নাকের ভিতর থেকে এই চালটা বের করতে পারবে। ওই লোকটা তখন গেল ওই দেশটাতে যেতে, বা ওই গ্রাম হোক বা যে স্থানটার নাম আমার মনে নেই ঠিক, গল্পটা তো শুনেছি, গল্প তো গল্পের মতোই। তখন ওই লোকটা তখন ওখানে নৌকা দিয়ে যেতে হয়। নৌকা দিয়ে যখন নদীটা পার হয়ে লোকটি নদীর পাড়ে যায়, তখন ওখানে যাওয়ার পরে লোকটির একটা হাঁচি আসে, আমরা যেটাকে বলি হাঁচি দিই। হাঁচি আসার পরে লোকটার নাকের ভিতর থেকে চালটা বের হয়ে যায় অটোমেটিকলি। বের হয়ে যাওয়ার পর তো ওখানে একটা মুরুগ ছিল, মুরুগটা কপ করে ওই চালটা খেয়ে ফেলে। তখন এই লোকটা বুঝতে পারলো ঠিকই যে ওই চালটা ওই মুরুগের রিজিকে ছিল, তাই লোকটা নাকে করে ওই দেশে নিয়ে গেল চালটা। তখন থেকে বিশ্বাস করে লোকটা যে কারো রিজিকেরটা কেউ খেতে পারে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিক আপনার কিভাবে আল্লাহ পাক তৈরি করে দিবেন, কিভাবে দিবেন, আপনার রিজিক কেউ নিতে পারবে না। রিজিকের জন্য কখনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা করবেন না, নিজে চেষ্টা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।